হ্যালো শাফিন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ। আমার বাড়ি গাজীপুরে। ভূতনাটি আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম। আমার এক প্রতিবেশী কাকার থেকে তার একটা অভিজ্ঞতার কথা শুনেছিলাম। হারহিম করা ভয়ানক না হলেও ঘটনাটা আমার কাছে সম্পূর্ণ বাস্তব মনে হয়েছে। উনি সে সময় খালার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। ঘটনাটা উনি আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। একদিন এক রাস্তায় দুপুরে হাঁটছিলাম। আমার কয়েক গজ সামনে একটা মেয়ে অথবা মহিলা বোরকা পরিহিত হেঁটে যাচ্ছিল। ও কোনো এক কারণে বারবার পেছনে ফিরে আমাকে দেখছিল। মনে হচ্ছিল মেয়েটা বা মহিলাটা একটা বেশ অস্বস্তিতে আছে। হঠাৎ রাস্তার ডান দিকে একটা বাড়ি থেকে আওয়াজ আসলো। নির্লজ্জ, কতবার বারণ করেছি, তারপরে ওই রাস্তা দিয়ে আসবে। এই কথা শুনে আমার সামনের মেয়েটা জিন শব্দ উচ্চারণ করে দৌড়ে পালিয়ে গেল। আমি ভাবলাম আমাকে দেখে ভয় পেয়েছে। বেশ কিছুদিন পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একাই ছিলাম। চলতে গিয়ে হঠাৎ আমার ডান হাত কারো পেটে গিয়ে লাগলো, কিন্তু কাউকে দেখলাম না। এবং ডান দিকে ওই বাড়িটা থেকেই আওয়াজ আসলো, আরে মোটা মাথা। যাই হোক, আমি ভাবলাম যে বাড়ির ভেতরে কেউ হয়তো বা কথা বলছে। এদিকে আমার মাথা খারাপ হবার উপক্রম, কারণ জলজ্যান্ত স্পর্শ টের পেলাম, কিন্তু কাউকে দেখছি না কেন। আমি চারিদিকে হাত ছড়াছড়ি করে ওই অদৃশ্য সত্তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। রাস্তাটা ছিল ধুলোময়, অতএব চারিদিকে খুব সতর্কতার সাথে আমি খেয়াল রাখছিলাম, কেননা কেউ সরে পড়ার চেষ্টা করলে তার পদচিহ্ন ওই ধুলোয় পড়ে থাকবে। কিন্তু ফলাফল শূন্য। অন্যদিকে ডান দিকের ওই বাড়ি থেকে হাসাহাসির শব্দ শোনা গেল। আরো শোনা গেল, জিনিসটা কিন্তু মজার। দেখো কিভাবে জাল ফেলে ধরার চেষ্টা করছে। আমি ভাবলাম ওই বাড়ির লোক টিভিতে হয়তো কিছু একটা দেখছে। অনেক কিছুই ভাবতে ভাবতে সেদিন আমি বাড়ি ফিরে আসলাম। অনেকদিন ওই রাস্তা ধরে চলেছি। আরেকদিন ওই রাস্তা ধরে চলেছি। রাস্তার বিপরীত দিক থেকে একটা লোক হেঁটে আসছিল, বেশ বয়স্ক লোক। আমরা দুজনের নিকটবর্তী হলেই সে আমাকে সালাম জানালো। তার চেহারাটা যেন অন্যরকম। বেশ আশ্চর্য হলাম, কারণ জীবনে প্রথম কোনো বয়স্ক ব্যক্তি আমাকে সালাম দিল। আরো একটু এগিয়ে যেতেই এক দম্পতি আমাকে থামিয়ে দিল। এক মহিলা তার কোলের বাচ্চাকে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বাচ্চাটা একটু ধরুন তো। আমি ভাবলাম ওরা হয়তো কিছু একটা করবে, তাই অনিচ্ছা সত্ত্বেও না বলতে পারলাম না। এরপর দেখলাম দুজনের পরনের কাপড় ঠিক করে দিচ্ছে। আর তখন ওদের প্রতি আমি আরো একটু মনোযোগ দিতেই দেখলাম পুরুষ লোকটার চেহারা বেশ দানবীয়, বিশেষ করে অনেকটা লম্বা গঠনের, এবং তার মুখমণ্ডল ভ্রুযুগল দানবীয় ছিল। এরকম আকৃতি আমি আগে দেখিনি। এবার ওরা নিজেদের কাজ শেষ করে আমার কাছ থেকে বাচ্চাটা ফেরত নিতে আসলো, এবং ওই মহিলা আমাকে বলল, বাচ্চাটা সুন্দর তাই না? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ। আসলে বাচ্চাটা বেশ ছোট ছিল এবং মোটেও আমার কাছে সুন্দর মনে হয়নি, যদিও শিশুরা নিষ্পাপ। এরপর ওরা চলে গেল। একদিন খুব সকালে বাড়ি থেকে বের হচ্ছি, তখনই আমার খালা আমাকে বলল, তুমি ওই রাস্তা দিয়ে যাবে না, ঠিক আছে? আমি বললাম, কেন, কি হয়েছে? তখন আমার খালাতো ভাই অনেকটা হেসে আমাকে বলল, এত কিছু জানার কি দরকার, তোকে বারণ করেছি, যাবি না। সকালবেলা আমার মেজাজটা বিগড়ে গেল। জেদ করলাম যে ওই রাস্তা দিয়েই যাব। অবশেষে তাই করলাম।
চলতে চলতে ভোরবেলায় ওই রাস্তার পাশে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। কোথাও কোনো লোকজন নেই। একটা সিগারেট জ্বালিয়ে আমি নিচের দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলাম। একটু পরেই মাথা তুলে দেখলাম আশেপাশে বেশ কয়েকজন বিভিন্ন বয়সের পুরুষ লোক চলাফেরা করছে। ওদেরকে বেশ ধার্মিক মনে হলো। এই কারণে আমি তখন সিগারেটটা লুকানোর চেষ্টা করলাম। সকলের চেহারাটা একটু অন্যরকম, বিশেষ করে ভ্রু যুগল এবং মুখের গঠন। এরকম চেহারার লোকজন এর আগে আমি ওই এলাকায় কখনো দেখিনি। দুজন লোক কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসলো এবং কাউকে উদ্দেশ্য করে একজন আরেকজনকে বলল, এ আসলে জাত বেচাত চেনে না। অন্য লোকটাও সম্মতি উত্তর দিয়ে, না চেনে না। এর কিছু দূর পর আমি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। কিছুদিন পরেই একটু সামনেই বেশ কয়েকজন পুরুষ লোক দাঁড়িয়েছিল। একজন উচ্চতায় বেশ লম্বা আর মোটা। ওরা কোনো এক ব্যক্তিকে উদ্দেশ্য করে উত্তেজিত কথাবার্তা বলছিল। আমি হাঁটার গতি কমিয়ে দিয়ে মাথা নিচু করে এগোতে লাগলাম, ফলে ওদের চেহারা আমি ভালো করে দেখার সুযোগ পাইনি। একজন আরেকজনকে বলছিল, থাক, আজ ছেড়ে দাও, এরপরেও আর আসবে না। আমাদের প্রধানকেও সঙ্গে এনেছি। আমি হাঁটতে হাঁটতে ওই মোটা লোকটার নিকটবর্তী হতেই সে ঘুরে আমার দিকে তাকালো এবং বলতে লাগলো, ও শুধু আমার মুখের দিকে তাকালে দেখবো মজা, অন্তত আমাদের তো মান সম্মান আছে, তাই না? তখন ওই মোটা লোকের সাথীরা বলতে লাগলো, এর পরেও যদি আবার আসে, মনে হচ্ছে প্রধানের মেয়েকে আনতে হবে। এরপর ওই লোকটা বলল যে আবার যদি আসে তাহলে মজা দেখাবো ওকে। সব শুনে বুঝলাম আবহাওয়াটা খুব গরম, অতএব মাথা নিচু করেই চলে আসলাম। ওদের চেহারা দেখার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। এই ঘটনার পরপরই আবার পরবর্তী দিনেই ওই রাস্তা ধরেই বাড়ি ফিরছিলাম। রাস্তার বিপরীত দিক দিয়ে কেউ এগিয়ে আসছিল। বেশ কাছে চলে আসতেই সে গলা পরিষ্কার করার ভঙ্গিতে আওয়াজ করল, অর্থাৎ গলা পরিষ্কার করার ভঙ্গিতে একটা শব্দ করল। আমি মাথা তুলে দেখি যে বোরকা পরিহিতা এক লম্বা মেয়ে মানুষ, মুখের আকৃতি ও ভুরু যুগল দানবীয়। আমি মুখ তুলে তাকাতেই এক মুহূর্ত পর সে নিজের মুখমণ্ডলকে বিরক্তির ভাব ফুটিয়ে তুলল। মহিলার আচরণ দেখে মেজাজ খারাপ হয়ে গেল। বুঝলাম এটা সে পরিকল্পনা করেই করছে। আমি হাঁটা থামিয়ে দাঁড়িয়ে আর চোখে ওর আচরণ দেখতে লাগলাম। ততক্ষণে সে আমাকে অতিক্রম করে পেছনে চলে গেল এবং কি যেন বলল। আমি এত রেগে গিয়েছিলাম যে ও কি বলছিল তা বুঝতে পারিনি। অবশেষে বাড়ি চলে আসলাম, আর ওই রাস্তার দুই ধারে যত বাড়ি ছিল সবগুলো বাড়ির পেছন দিকটা রাস্তার দিক করা। তারপর এক মহিলা একদিন আমার খালার কাছে এসে কি যেন বলল। পরে খালা অনেক অনুরোধ করে আমাকে ওই রাস্তায় না যাওয়ার জন্য রাজি করিয়েছিল। ওই রাস্তায় কেউই তেমন চলাফেরা করে না। অবশেষে বেশ কিছুদিন পরে আমার খালার এলাকার ওই রহস্যটা আমি বুঝলাম। আসলে ওই এলাকাটা পুরোটাই জিনেদের দখলে ছিল, তাই সাধারণত কেউ ওই রাস্তায় চলাফেরা করত না। শাফিন ভাই, এটাই ছিল আমার কাকার কাছ থেকে শোনা অভিজ্ঞতার কাহিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আবির মাহমুদ, গাজীপুর থেকে। ধন্যবাদ আবির মাহমুদকে এবং যারা যারা আরও ঘটনা পাঠাতে যাচ্ছেন সবাইকে। আমি চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। হ্যালো শাফিন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ, আমার বাড়ি গাজীপুরে। ভূত নাইট আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম। প্রতিবারের মতো এবারও ফাল্গুনের শুরুতে পাকশি ফুরফুরার দরবার শরীফের মাহফিলে গিয়েছিলাম। যেহেতু ভূত নাইটের প্রতি ভালোবাসা আছে, তাই আমি চেষ্টা করি কিছু ইউনিক স্টোরি স্থানীয় লোকেদের কাছ থেকে কালেক্ট করতে। তো সেখান থেকে আমি কিছু স্থানীয় লোকেদের সাথে কথা বলে
কিছু ঘটনা কালেক্ট করেছি। তার মধ্যে একটা লোমহর্ষক ঘটনা আমি শেয়ার করছি। ঘটনার সাল 1991। ওই পাকশি গ্রামটা বেশ বড়। পাকশি গ্রামে কিন্তু বেশ কয়েকটা মসজিদ রয়েছে। সবচেয়ে বড় মসজিদ পাকশি ফুরফুরা দরবার শরীফের মাদ্রাসার মসজিদ। আজকে যে ঘটনাটি বলছি শাফিন ভাই, এটা একজন রিকশা চালক এবং একজন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি যার কাছ থেকে ঘটনাটি শুনেছি তার চাচার সাথে ঘটনাটি ঘটেছিল। তার চাচা ওই সময় রিকশা চালাতো। পাকশি গ্রামে একটা কবরস্থান আছে। ঠিক পাকশি দরবার শরীফের পশ্চিমে যে বাজার, ওই বাজারের পশ্চিমে যে গ্রাম, ওটাও পাকশির মধ্যে একটু ভেতরেই একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থানটা অনেক হন্টেড ছিল। মাঝে মধ্যে এখনো নাকি ওই কবরস্থানে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আমি সরাসরি ঘটনায় যাই। আমি যার কাছ থেকে ঘটনাটি শেয়ার করি, তার চাচা একদিন রিকশা চালিয়ে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 11টা, 11:30। ওই সময় ওই জায়গায় তখন অনেক রাত। কবরস্থানটা ছিল গ্রামের মেইন রাস্তার সাথে। রিকশা চালিয়ে উনি যখন কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিল, তিনি খেয়াল করলেন যে কবরস্থানের মধ্যে দুজন লোক কবর খুঁড়ছে আর 3 জন দাঁড়িয়ে আছে এবং একটা লাশ জানাজার স্থানে রাখা। চাচা চিন্তা করলেন যে হয়তো এলাকার কোনো লোক মারা গেছেন। এটা চিন্তা করে তিনি বাড়ির দিকে চলে গেলেন। সকালে পাকশি বাজারে দোকানে উনি যখন চা বিস্কিট খাচ্ছিল, তখন সবাই বলাবলি করছিল যে কবরস্থানে কে বা কারা যেন কবর খুঁড়ে রেখেছে এবং কবরটা অসম্ভব রকমের সুন্দর। এমন সুন্দর কবর খোঁড়া তারা নাকি আগে কখনো দেখেনি। কিন্তু আশপাশের 10 গ্রামেও কেউ মারা যায়নি, তাহলে কবর খুলল কারা? তখন সেই চাচা রাতের ঘটনা সবাইকে খুলে বলে। মজার ব্যাপার হলো, ওই দিন দুপুরের দিকে ওই গ্রামের একজন লোক মারা যায় এবং ওই কবরেই সেই লোকটিকে দাফন করা হয়। এই ঘটনার ঠিক 3 থেকে 4 দিন পর চাচা ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পাকশির পাশের গ্রাম রূপপুর ব্রিজের ওখান দিয়ে আসার পথে দেখলেন 2 জন লোক দাঁড়িয়ে আছে, সাথে একটা লাশ। তারা চাচাকে ডেকে বললেন যে চাচা, আমাদের লোক ইতিমধ্যে পাকশি কবরস্থানে চলে গেছে, তারা কবর খুলছে। লাশটা আমরা 2 জন কাঁধে নিয়ে এসেছি, আমরা আর নিতে পারছি না। আপনি যদি লাশ সহ আমাদের কবরস্থানে নিয়ে যান তাহলে খুব উপকার হয়। চাচা আবার খুব উপকারী মানুষ ছিলেন। তিনি চিন্তা করেন যে ঠিকই তো, তারা খুব বিপদে পড়েছে, আর আমি যেহেতু বাড়ির দিকে যাচ্ছি আর কবরস্থান পাড়ি দিয়েই যেহেতু আমাকে বাড়ি যেতে হয়, তাদের যদি আমি একটু উপকার করি তাহলে ওনাদের জন্য ভালো হয়, তাহলে আমি তাদেরকে নিয়ে যাই। তখন চাচা বললেন যে আচ্ছা, আপনারা চলেন। চাচা নিজেই তাদের লাশ রিকশায় উঠিয়ে দিয়ে, লাশের সাইজটা ছিল মোটামুটি ছোট। চাচা রিকশা চালিয়ে পাকশি কবরস্থানে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখলেন যে কবরস্থানে 2 থেকে 3 জন লোক দাঁড়িয়ে আছে। চাচা লাশটা নিজের কাঁধে করে জানাজার স্থানে নিয়ে যায়। তারা চাচাকে 100 টাকা হাতে ধরিয়ে দেয়। চাচা টাকাটা নিতে অস্বীকৃতি জানায়। চাচা বলে যে আজ যদি আমার কোনো আত্মীয়ের মধ্যে কেউ মারা যেতেন তাহলে আমি কি তাদের এই উপকারটা করতাম না? তারা চাচাকে অনেক সাধে, কিন্তু চাচা টাকাটা নেয়নি। তারপর চাচা বললেন যে আচ্ছা, আপনারা কবর খোঁড়া রেডি করেন, আমি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসছি। চাচা মসজিদে গিয়ে তাদের ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে আসে জানাজা দেওয়ার জন্য। চাচা মুয়াজ্জিনকে নিয়ে কবরস্থানে গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হলেন। দেখলেন সেখানে একটা লোকও নেই, কিন্তু যে কবরটা তারা লাশের জন্য খুঁড়েছিল, সেই কবরের মধ্যে মানুষের গলা কাটা একটা মাথা, 2টা হাত আর 2টা পা। তাছাড়া মানুষের কোনো বডি সেখানে ছিল না।
চাচার মুয়াজ্জিন সাহেব এটা দেখে, তারা দ্রুত গ্রামের দিকে যায় এবং তারা গ্রামের অনেক লোক নিয়ে তারা সেই কবরস্থানে যায় এবং সবাই গিয়ে দেখে কবরটা ঠিকই আছে, কিন্তু কবর পুরোটা ফাঁকা, সেখানে কোনো হাত পা বা মাথা যেটা তারা দেখেছিল ওগুলো কিছুই নেই। কিন্তু কবরটা সেই আগের কবরের মতোই অস্বাভাবিক রকমের সুন্দর। তারপর সবাই গ্রামে ফিরে যায়। সকালে গিয়ে আবারও মাইকে অ্যালার্ম হয় যে আরেকজন লোক মারা গিয়েছে এবং তাকেও সেই কবরে দাফন করা হয়। কিন্তু এই কবরগুলো কারা খোঁড়ে আর কেনই বা গ্রামের লোক মারা যায়? এর থেকে আরও সপ্তাহখানেক ওই লোকটির চাচা রিক্সা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। রাত আনুমানিক 11টার মতো বাজে। চাচা কবরস্থানের কাছে গিয়ে দেখলেন সেম ঘটনা। দেখলেন 4-5 জন লোক কবরস্থানে দাঁড়িয়ে আছে, জানাজার স্থানে একটা লাশ শোয়ানো, আর কিছু লোক কবর খুঁড়ছে। চাচা ওই দিন একটু মনে সাহস এনে সামনের দিকে এগিয়ে গেলেন। কবরস্থানের বাঁশের গেট পাড়ি দিয়ে কবরস্থানের ভেতরে ঢুকে একটা সালাম দিলেন। চাচার সালামের উত্তরে সবাই একসাথে দিলেন এবং উনি ধরতে পারলেন যে তাদের প্রত্যেকের কণ্ঠই একই রকম। এটা দেখে উনি একটু অবাকই হলেন। চাচা তাদেরকে বললেন যে আসলে আপনারা কারা, আপনারা এভাবে কবরস্থানে কি করেন, আর কবর কেনই বা খুঁড়ে চলে যান? তখন তাদের মধ্যে যিনি কবর খুঁড়ছিল তিনি নিচ থেকে মাথা উপরে তুলে চাচাকে বলে, এসেছিস চুপচাপ থাকবি, নইলে এই লাশের মতো তোর মাথাটাও টেনে ছিঁড়ে ফেলব। একথা শুনে চাচা একটু ভয় পেলেন। তাদের এমন আচরণ দেখে চাচা ভয় পেয়ে যায়। চাচা দেখলেন লাশের মাথার দিকের কাপড়টা রক্তে লাল হয়ে আছে। চাচা লাশের কাছে গিয়ে একজনকে বললেন যে ভাই, কে মারা গেছে আর তার মাথা দিয়ে এত রক্ত কেন? তাদের মধ্যে একজন বলল, কাপড়টা সরিয়ে দেখ, চিনতে পারিস কিনা, দেখতে পারবি তো? না থাক, তুই দেখিস না। চাচা মনে সাহস এনে কাপা কাপা হাতে মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে উনি রীতিমতো পিলে চমকে গেল। পুরো কবরস্থানটা কেমন যেন কেঁপে উঠল। লাশের ঘাড়ে কোনো মাথা নেই। এটা দেখে তিনি চরম ভয় পেলেন। তিনি তখন যিনি কবর খুঁড়ছিলেন তিনি বললেন যে, কিরে, বলছিলাম না দেখিস না, লাশের মাথা দেখবি? লাশের পেটের কাছে পেঁচানো কাপড়টা খোল, দেখ চিনতে পারিস কিনা। চাচা সাহস করে কাপড়ের মাথা খুলতেই দেখে তার পাশের বাড়ির এক ভাতিজার মাথা। জিহ্বাটা দাঁতের সাথে কামড় দিয়ে দাঁত বসিয়ে রেখেছে, সেখানে রক্ত জড়িয়ে আছে। হঠাৎ করে বন্ধ চোখটা খুলে যায় এবং চাচার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায়। চাচা এবার সহ্য করতে না পেরে দিক বেদিক ছুট। কবরস্থান থেকে বেরিয়ে রিকশায় উঠে টান শুরু করলেন। কবরস্থান থেকে তার বাসা প্রায় আধা কিলো। বেশ দূরে যেতেই দেখলেন কেউ হেঁটে সামনের দিকে, মানে চাচা যেদিকে যাবেন সেদিকে যাচ্ছে। চাচা প্রচণ্ড ভয় পাবার কারণে সামনের জনকে বলেন যে ভাই, আমি ভয় পেয়েছি, আমাকে বাঁচান। প্রচণ্ড ভয়ের কারণে চাচা কথাগুলো বলছিল। লোকটার কাছে যেতেই চাচা হতভম্ব হয়ে যায়। দেখলেন ওই যে কবরস্থানে যে ভাতিজার মাথা কাটা লাশ দেখে আসলো, সেই ভাতিজা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। কিরে, তুই এখানে? তাহলে কবরস্থানে কাকে দেখে আসলাম? ভাতিজা বলে, কবরস্থানে আমি কি করতে যাব? চাচা ভাতিজাকে নিয়ে তার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর বাসায় যায়। হাত মুখ ধুয়ে ঘরে যাবে, হঠাৎ চাচার চোখ আটকে যায় তার রিকশার সিটের উপরে। চাচা দেখেন সেই ভয়ঙ্কর কাটা মাথাটা তার রিকশার সিটের উপরে এবং চাচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাচা এবার একটা চিৎকার দেন, আর চিৎকার শুনে সবাই তার বাড়িতে চলে আসে। চাচাকে সবাই তার বাড়ির উঠানে অজ্ঞান অবস্থায় পায়। চাচাকে মাথায় পানি দেওয়া হলে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সবাই তার এই অস্বাভাবিক চিৎকারের কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনাটা সবাইকে খুলে বলেন।
সবাই তার এই ঘটনা শুনে বেশ কিছু লোক কবরস্থানে গিয়ে দেখে সত্যিই সুন্দর করে একটা কবর খোঁড়া। ওই দিন সবাই কবরটা আবার ঢেকে রেখে দিয়ে চলে আসে। ঠিক তার পরদিন সেই ভাতিজার পাওয়া যায় বাড়ির পেছনের ঝাড়ে। মাথাবিহীন দেহটা পড়ে আছে আম গাছের গোড়ায়, মাথাসহ ফাঁস দেয়া দড়ি ঝুলছে একটা মোটা ডালে। পরবর্তীতে পুলিশ ইনফর্ম করা হলে পুলিশ এসে লাশের মাথাটা নামায়। সেম রাতের বেলা চাচা যেমনভাবে দেখেছিল, জিহ্বাটা বাইরে বেরিয়ে আছে আর দাঁতগুলো কামড়ে ধরে আছে জিহ্বাটাকে। ভাতিজা কেন ফাঁস দিয়েছিল সেটার নাকি কোনো কারণ ছিল না, আর অত উপরের ডালে গিয়ে ফাঁস দেওয়াটাও কোনো মানুষের পক্ষে সম্ভব না। এর থেকে প্রায় মাস দুয়েক পরে সেই চাচাও মারা যান। এরপর থেকে নাকি এমন ঘটনা আর কখনো ঘটেনি। তবে সেই ভাতিজা আর সেই চাচাকে নাকি প্রায় মাঝে মধ্যেই দেখা যায় সেই কবরস্থানে। প্রচলিত আছে 2015 সালেও নাকি এলাকার এক প্রবীণ ব্যক্তি বাড়ি ফেরার পথে তাদের দুজনকে কবরস্থানের এক পাশে হাঁটাহাঁটি করতে দেখেছেন এবং পিছন থেকে সেই প্রবীণ ব্যক্তিটিকে ডাকও দিয়েছিল। সে পেছনে তাকায়নি। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। খোদা হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাজবাড়ী থেকে তৌফিক অমর সজীব। ধন্যবাদ তৌফিক অমর সজীব সহ যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন সবাইকে। তবে তার আগে আমরা চলে যাবো আরেকটা ঘটনায়। ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিংয়ে যারা শুনছেন অবশ্যই অনুরোধ করব শেয়ার করে দেবার জন্য। আমরা আপনাদের মতামতগুলো আমি একটু পরে এসে পড়ছি। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি সবসময় ভালো থাকার চেষ্টা করেন, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম মোহাম্মদ জামাল। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, তবে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় কিছুটা জমি কিনে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে এখানেই সেটেলড হয়েছে। আমার অফিস জয়দেবপুরে। অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরোতে বেরোতে প্রায় রাত 8-9 বেজে যায়। জয়দেবপুর থেকে সোজা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়া গেলেও ভেতরের রাস্তা দিয়ে চত্বর বাজার দিয়ে গেলে অনেক দ্রুত পৌঁছানো যায়। এই বলে আমি সেদিক দিয়ে সব সময় যাতায়াত করতাম। নতুন পাকা রাস্তার দুধারে ঘন জঙ্গল। সে রাতের নিজের বাইকে করে একা একা জঙ্গলের মধ্যকার রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। চত্বর বাজার পেরিয়ে বেশ কিছু দূর সামনে গিয়ে দেখি একটা মোটর সাইকেলে আমার আগে আগে এগোচ্ছে। আমার হেডলাইটের আলোতে দেখলাম পেছনে একজন লাল শাড়ি পরা কম বয়সী মহিলা বসা। সামনে বসে থাকা মাঝবয়সী ভদ্রলোক বাইক চালাচ্ছে। মহিলার শাড়ির আঁচলটা থেকে থেকেই পেছনের চাকার সাথে ঘষা লাগছে, আর একটু হলেই চাকার সাথে শাড়িটা পেঁচিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা দেখে আমি বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে সামনের মোটরসাইকেলের নাগাল পাবার চেষ্টা করলাম। কাছাকাছি আসতেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, ভাবি শাড়ির আঁচলটা তুলে নিন। মহিলা আমার কথা শুনল বলে মনে হলো না, কিন্তু তার সামনে বসে থাকা লোকটা, সম্ভবত তার স্বামী, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন। আমি আর ওদিকে খেয়াল না করে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে ওনাকে ক্রস করে সামনে চলে গেলাম। একটু পরেই পেছন থেকে হর্নের শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখি সেই লোকটা। তবে তার পেছনে সেই মহিলাটা আর নেই। লোকটা আমার সামনে এসে হাত ইশারা করে থামতে বলল আমাকে। আমি থামলাম। ভদ্রলোক আমাকে বললেন, ভাই আপনি তখন আমাকে কি বললেন? আমি বললাম, আপনার পেছনের মহিলাকে তার শাড়ির আঁচল তুলতে বলেছিলাম ভাই। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে অবাক আর রাগান্বিত দৃষ্টি নিয়ে বললেন, ধুর মিয়া, কি কন? আমার পেছনে মহিলা কোত্থেকে আসবে? আমি তো আকাশ থেকে পড়লাম ওনার কথা শুনে। বললাম, কি বলছেন এসব? আমি নিজ চোখে দেখলাম আপনার পেছনে ওই মহিলাটাকে, আর ওই জঙ্গলের মধ্যে কোথায় নামিয়ে দিলেন তাকে? ভদ্রলোক এবার আরো রেগে গিয়ে আমাকে বললেন যে
ফালতু টালতু বলে আমাকে চলে গেলেন, আর আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এর কয়েকদিন পরের কথা। প্রতিদিনের মতো সেদিনও আমি অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। গতদিন ওই লোকদের যেখানে প্রথম দেখেছিলাম সেই জায়গাটা পার হবার কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো স্পর্শ টের পেলাম। সাথে সাথে আমি বাইক থামালাম। পেছনে ফিরে দেখি কিচ্ছু নেই, অন্ধকার রাস্তা। কিছুটা আমি ভয় পেলাম। আমি বাইকের স্পিড বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলাম। একটু পর পেছন থেকে একটা হর্নের শব্দ শুনতে পেলাম। লুকিং গ্লাসে দেখলাম বেশ কিছুটা পেছনে একটা মোটর বাইক এদিকেই আসছে। কাছাকাছি আসতেই মোটর সাইকেলে থাকা কম বয়সী একটা ছেলে আমাকে বলল, ভাবি আপনার শাড়িটা ঠিক করে নিন। অবাক হলাম আমি। ছেলেটার দৃষ্টি আমার দিকে না, আমার পেছনের সিটের দিকে। কথাটা বলেই ছেলেটা বাইকের স্পিড বাড়িয়ে সামনে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে আমার হাত পা তখন কাঁপছে। কাঁধের কাছে আবার সেই গরম হাতের স্পর্শ অনুভব করলাম। সেটা এতটাই গরম যে আমার কাছে মনে হলো যেন কাঁধের চামড়া পুড়ে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। গিয়ার বাড়ালাম। হঠাৎ করে মনে হলো পেছনের চাকাটা জ্যাম হয়ে গেছে। দ্রুত গতিতে চলা বাইকের চাকা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে যা হবার তাই হলো। নিজের দেহটা 3-4 হাত সামনে ছিটকে পড়ে গেল। বাইকটাও রাস্তায় পড়ে ভেঙে গেল অনেকটা। হাত আর পায়ে অনেকটা কেটে গেছে, মাথা বেয়ে রক্ত পড়ছে। বোধহয় অনেকটাই কেটে গেছে, যন্ত্রণায় চিনচিন করছে জায়গাটা। উঠে দাঁড়াতে চেষ্টা করেও আমি পারলাম না। আর ঠিক তখন যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। রাস্তার উল্টো পাশে লাল শাড়ি পরা সেদিনকার দেখা কম বয়সী সেই মহিলা দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার সাথে চোখাচোখি হতেই ভয়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। এটা দেখে সেই মহিলা বিকট একটা মুখ নিয়ে হাসতে থাকলো। কি নৃশংস সেই হাসি! আর তারপরে চোখের সামনেই বাতাসে উবে গেল মহিলাটা। এটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে ওখানে ওভাবেই পড়ে রইলাম। চোখ খোলার পর নিজেকে একটা ছোট্ট বেডে আবিষ্কার করলাম। একটা ডাক্তারখানায় শুয়ে আছি। আমার স্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার পাশে আমাকে ক্রস করে যাওয়া সেই কম বয়সী ছেলেটা। বুঝলাম ওই ছেলেটাই আমাকে ওখানে এনেছে। মাথায় বেশ কয়েকটা সেলাই দেওয়া হয়েছিল। সেবারের মতো আমি এভাবেই বেঁচে গিয়েছিলাম। শাফিন ভাই, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর তাই আমি জানি এর ভয়াবহতা। শ্রোতাদের বিশ্বাস অবিশ্বাস তাদের নিজেদের ব্যাপার। এরপর থেকে আমি আর ওই রাস্তায় চলাফেরা করি না, মহাসড়ক দিয়ে যাতায়াত করি। ভালো থাকবেন শাফিন ভাইয়া। ঘটনাটা যদি ভালো লাগে আমাদেরকে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মোহাম্মদ জামাল, কুমিল্লা থেকে। চলে যাব আরেকটা ঘটনায়, এবং ঘটনায় যাবার আগে SMS করার নিয়মটা হচ্ছে SFM স্পেস আপনার নাম কথাবার্তা লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটাতে। আমি চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। ঘটনাটি আমাদের ভূত নাইটের ফেসবুক পেজে পাঠিয়েছেন মোহাম্মদ রাকিব। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে জানাই রমজান মোবারক। আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম মোহাম্মদ রাকিব। আমার বাসা রাজবাড়ী জেলার বড় নূরপুর গ্রামে। ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, এক কথায় অনেক সুন্দর। যা কথা না বাড়িয়ে ঘটনায় যাই। আমি যে ঘটনাটি বলবো সেটা আমার ও আমার এক কাকাতো ভাই ইমনকে নিয়ে ঘটা একটা সত্য ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 4 বছর আগে ঘটেছিল। আমাদের একটা পুকুর ছিল, অর্থাৎ এখনো আছে।
পুকুরটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বিলের মাঝে। সাধারণত বিলে অনেক পানি থাকে, কিন্তু গরমের দিন ছিল বলে বিলটা শুকনা ছিল, কিন্তু আমাদের পুকুরটাতে তখনও পানি ছিল। পুকুরে অনেক মাছ চাষ করি আমরা প্রতি বছর, এবং নির্দিষ্ট সময়ে আমরা পুকুর সেচ করে মাছগুলো মেরে হাটে বিক্রি করি। তো এরকম একদিন আমার বাবা বলল, পুকুরে মাছ তো বিক্রি করা দরকার। আমি বললাম, ঠিক আছে, কবে মাছ মারবেন? বাবা বলল, সম্ভবত আগামীকাল হলেই ভালো হয়। যেই বলা সেই কাজ। আমি, আমার বাবা তার পরের দিন পুকুরে সেচের জন্য একটা সেলো মেশিন লাগাতে শুরু করলাম পুকুরে। সেলো মেশিনটির ঠিকমতো লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। পুকুরে ভালোই পানি ছিল। আমাদের পরিকল্পনা যে রাত 9টার দিকে মেশিনটা স্টার্ট দিব, যাতে ভোরের দিকে পানি সেচ করে ফেলা যায়। তো বাবা বলল, তুই রাতে পুকুর পাহারা দিবি, আর আমি পানি সেচের সময় মেশিন বন্ধ হয়ে যায় কিনা সেটা দেখবি। আসলে সেলো মেশিনটা টেকনিক্যালের কারণে আমাদের মাঝে মাঝে বন্ধ হয়ে যেত। আমার সাথে আমার বাবাও থাকতে পারত, কিন্তু বাবার শরীরটা ভালো ছিল না, তাই আমাকেই যেতে বলল। আমিও বুদ্ধি করে আমার কাকাতো ভাই ইমনকে ফোন দিলাম। বললাম যে আজ রাতে বিলের পুকুরটাতে থাকতে হবে, আমার সাথে থাকবি, আমরা দুজনে পুকুর পাহারা দেব। ও রাজি হলো। বললাম যে 9টার সময় আসবে আমাদের বাড়ি। ও বলল, ঠিক আছে। যাই হোক, আমি একটা বড় পলিথিন গুছিয়ে রাখলাম, যাতে রাতে পুকুরের পাশে একটা তাঁবু টানিয়ে থাকতে পারি। প্রায় 9টা বাজে আমাদের বাড়ির উঠোনে একটা তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে ইমন আমাকে ডাকছে, বলছে, যাবি না? আমি বললাম যে দাঁড়া, আমি মেশিনের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। সবকিছু নিয়ে ইমনের কাছে যেতে লাগলাম। বেশ জ্যোৎস্না উঠেছে আকাশে, ভালোই লাগছে আবহাওয়াটা। ঝিরে ঝিরে বাতাস বইছে পূর্ব পাশ থেকে। তেঁতুল গাছের নিচে গিয়ে দেখলাম ইমন ওখানে নেই। ও তেঁতুল গাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে চল এখন যাই। ইমন কিছু বলে না। আমি কিছু মনে করলাম না, পুকুরে চলে আসলাম। এর মাঝে ইমন আর একটি কথাও বলেনি। আমি কিন্তু অনেক কিছু বলেছি ইমনকে শুনিয়ে, তাও ও কোনো কথা বলেনি। আমিও তাতে পাত্তা দেইনি, কারণ আমি ভাবলাম ইমনের বাড়ি থেকে হয়তো ইমনকে বকাবকি করেছে, তাই ওর মন খারাপ। পুকুরের চালায় একটা পরিষ্কার জায়গা সিলেক্ট করলাম তাঁবু বানানোর জন্য। ইমনকে বললাম, তুই একটু সাহায্য কর আমার সাথে। কিন্তু ওর কোনো পরিবর্তন দেখতে পারলাম না, বরং ও আমার থেকে একটু দূরে সরে গেল। এখন আমার মেজাজটা একটু গরম হলো। ইমনকে বকাবকি করতে লাগলাম, তাও ইমন কোনো কিচ্ছু বলে না। ধুর, ওর সাথে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। মনে মনে আমি রাগলাম। তারপর তাঁবুটা নিয়ে মেশিন স্টার্ট দিলাম। পুকুরটার চারপাশে ভালো করে দেখলাম কোনো লোকজন আছে কিনা, কারণ দেখা গেল কেউ এসে হয়তো পুকুরের পাশ থেকে মাছ চুরি করতে পারে। সেজন্য লাইট মেরে দেখলাম চারিদিকে ভালোভাবে। আরেকটা জিনিস ইতিমধ্যে নোটিস করলাম, ইমনের দিকে আমি লাইটের আলো পড়লে ও একটু রাগান্বিত হয়ে যাচ্ছিল। ধুর, কার সাথে এলাম, এর চেয়ে একা আসলেই ভালো হতো, এটা আমি মনে মনে ভাবলাম। যাই হোক, আমি ভাবলাম যে আপাতত পুকুরের পানি কমতে থাকুক, এর মধ্যে আমি একটু ঘুমিয়ে নিই। আমি তাঁবুর ভেতরে ঘুমানোর জন্য গেলাম আর ইমনকে ডাকলাম, কিরে ঘুমাবি নাকি, আয়। ও তারপরেও কিছু বলল না। দূর থেকে ওর মতোই আমি বললাম যে ধুর, ও ওর মতোই থাকুক। ঘটনাটি ঘটল, আমার ঘুম ভাঙল প্রায় রাত 2টার দিকে, যখন টের পেলাম মেশিনটা বন্ধ হয়ে গেছে। আমি তাঁবু থেকে বের হলাম, ইমনকে লাইট মেরে খুঁজলাম, কিন্তু পেলাম না। ভাবলাম ও বোধহয় বাড়ি চলে গেছে। যাই হোক,
ভালোই হয়েছে, ওর এখানে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি মেশিনটা আবার স্টার্ট দিয়ে তাঁবুর ভেতরে আসলাম। তাঁবুর ভেতরে ঢুকতেই মেশিনটা বন্ধ হয়ে গেল। আবার স্টার্ট দিলাম, কিন্তু যখনই মেশিন স্টার্ট দিয়ে আমি তাঁবুর ভেতরে আসি, মেশিনটা বন্ধ হয়ে যায়। কি ঝামেলায় যে পড়লাম, অনেক বিরক্তিকর লাগছে তখন। আমি কিন্তু এটাকে তখনও ভুতুড়ে নিচ্ছি না, স্বাভাবিকভাবেই নিচ্ছি। কিন্তু আমার স্বাভাবিক আর বেশিক্ষণ স্বাভাবিক থাকলো না। এদিকে পানি প্রায় শুকিয়ে গেছে, চাইলে মাছ হাতিয়ে ধরা যায় এমন। আমি ভাবলাম পানি তো শুকিয়ে গেছে, মেশিন এখন না চালালেও হবে। আমি বিরক্ত হয়ে তাঁবুর ভিতরে গেলাম। 10-12 মিনিট পর হঠাৎ কানে ভেসে আসলো অনেক মাছ লাফালাফি করলে যেমন একটা শব্দ হয়, ঠিক তেমনটা। আমি তাঁবু থেকে বের হয়ে যেটা দেখলাম, এত শব্দ কোথা থেকে আসে কেন দেখার জন্য আমি পুকুরের মাঝখানে লাইট মারলাম। এমনিতে জ্যোৎস্না ছিল, তাও ভালোভাবে দেখার জন্য লাইট মারতে হলো। দেখলাম ইমন পুকুরে নেমে কি যেন করছে। এ কি, ইমন পুকুরের মাঝখানে কি করছে আমি ভাবতে লাগলাম। যাই হোক, ইমন ওইখানে কি করছে ভালোভাবে দেখার জন্য ওর আরেকটু কাছে গেলাম। এটা কে? এটা তো ইমন না, অন্য কেউ। 2 হাতে বড় বড় 2টা মাছ, আর একটা মাছ তার গালে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি এটা দেখার পর আমার সারা শরীর পাথরের মতো ভার হয়ে গেল। ইচ্ছা থাকলেও আমি জায়গা থেকে এক চুলও নড়তে পারলাম না। তারপর আবার যা দেখলাম, আমার মনে হলো আমার জানটাই বের হয়ে যাবে। দেখলাম আমার চোখের সামনেই ইমন আর ইমন নেই। সেটা একটা ভয়ঙ্কর দানবের মতো পরিণত হলো আর বলল, আজ তোরে পাইছি, আজ তোরে মেরেই ফেলবো। এটা শোনার পরে আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না, তখনই জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি আমার রুমে শুয়ে আছি। আমি আমার মার কাছে জানতে চাইলাম আমি এখানে কিভাবে আসলাম। মা বলল, তোর বাবা পুকুরে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় দেখে বাইরে নিয়ে আসছে। সবাই জানতে চাইলো আমার কি হয়েছে। আমি তখন সবটা বললাম। ইমন সব শুনে বলল, আমি তো তোর সাথে পুকুরে যাইনি। আমি চমকে গেলাম, বললাম যে মিথ্যা বলিস না, তুই তো গিয়েছিলি আমার সাথে। ইমন বলল, তোর সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি একটা সমস্যার কারণে। আমি তখন শুনে আরো ভয় ধরে গেল। তারপর আর কোনোদিন রাতে কোনোদিনও আমি একা যাইনি ওই পুকুরের পাড়ে। ধন্যবাদ শাফিন ভাইয়া, গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। গল্পটা পড়ে শোনালে অনেক খুশি হব যদি আমার ঘটনাটা সিলেক্ট হয়। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও কিছু ঘটনা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি আমাদের ভূত নাইটের ফেসবুক পেজে পাঠিয়েছেন মোহাম্মদ রাকিব। ধন্যবাদ মোহাম্মদ রাকিব ভাই আপনাকে। সো আমি ফোন কলে আসলে শুনবো কে আছে এই মুহূর্তে আমার সাথে ঘটনা বলার জন্য। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? শাফিন ভাই কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার মনে হচ্ছে যে বিদ্রোহী ভাই আসলে ঘটনা শোনাতে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি। আমার ঘটনা আছে। জি জি ভাই, শুনবো। তার আগে আমি কি বলতে পারেন যে আসলে বিদ্রোহী ভাই আমি কণ্ঠ শুনে কিভাবে বলে দিলাম যে হি ইজ ওয়ান অফ আওয়ার রেগুলার লিসেনার্স। তিনি আসলে প্রত্যেকটা শোতেই থাকেন। ইনফ্যাক্ট তিনি আসলেই আমাদের খুব কাছের একজন মানুষ। সো এই সময় পেয়ে অনেক ভালো লাগলো ভাই। জি, আপনার ঘটনাটা শুনবো। তো আমার ঘটনা হচ্ছে, আমার দুঃসম্পর্কে নানা হয়। হ্যাঁ, তো নানা আমার ওই চেয়ারম্যান না থাকলে উনি দায়িত্ব পালন করতো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখন ওই কোন এক মানে গ্রামের একটা ইউনিয়ন নিয়ে কয়েকটা গ্রাম থাকে, হয়তো ওই গ্রামের মানে একটু দুর্গম একটা পথ। তো এতে মানে কি যেন একটা মানে সমস্যা হয়েছে জায়গা জমি নিয়ে, তাদের মধ্যে ফাইসালা করে দিয়ে আসার পথে মানে তখন অনেক রাত হয়ে যায় আর কি। আচ্ছা, 12টা-1টা বেজে যায়। অলরাইট। তো আস্তে আস্তে তো মানে 1টা কি 1:30 বাজে। গ্রামের পথে কিছু ব্রিজ আছে, একটা ব্রিজ আছে, ব্রিজের আশেপাশে
কোনো বাড়ি ঘর নেই, এবং ওই ব্রিজের পাশ দিয়ে একটা মানে নদী বয়ে গেছে, মানে গ্রামের কিছু নদী, মানে ছোটখাটো নদীগুলো। আচ্ছা। এই নদীর পাশে যখন ওই ব্রিজের উপর যখন আসছে, বাচ্চা একটা ছেলে মানে সিগন্যাল দিয়েছে ওই রাতে, ছোট্ট একটা বাচ্চা সিগন্যাল দিয়েছে। হেডলাইটের আলোতে একটু অল্প অল্প দেখা যায়। তো বাচ্চারা যখন সিগন্যাল দিয়েছে, ব্রেক করে বলছে যে আমাকে নিয়ে চল। আচ্ছা। তখন মুরব্বী মানুষ বলছে আমি একটু একটা মুরব্বী মানুষ আমি, হ্যাঁ, আর তো তুমি আমাকে তুই করে কথা বলছো, আমাকে নিয়ে চল। মানে তাকে তুই করে কথা বলছিল সেই বাচ্চাটা? হ্যাঁ, আমাকে নিয়ে চল বাইকে করে আমাকে নিয়ে চল। আচ্ছা, মানে হঠাৎ একটা বাচ্চা একাই ওই ব্রিজের ওখানে? হ্যাঁ, ওই জায়গাটা আগে থেকে খারাপ ছিল। ওই যে যারা সাইকেল চালিয়ে যেতে চাইতো বা রাতের বেলা, পিছনে দেখা যাচ্ছে যে একটা বিড়াল পিছনে ক্যারিয়ারে বসে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিছনে ম্যাও ম্যাও করে, মানে জায়গাটা খারাপ আর কি, মানে ওইরকম দূষিত ছিল আর। এবং বিভিন্ন ভাবে ওই পথে গেলে অনেক কিছু দেখতে পেত, কালো বিড়াল, হ্যাঁ, যে বাধা দিত, রাতে গভীর রাতে কেউ গেলে ভয় দেখাতো, চোখ বড় বড় করে দৌড়ে আসতো, মানে এরকম আর কি দূষিত জায়গা ছিল। ওই জন্য ওই পথে কেউ একা একা যাওয়া মানে সাহস করতো না রাতের বেলা। আচ্ছা আচ্ছা, সাহস করতো। এমন অনেক জায়গায় আছে আসলে আমাদের গ্রামগুলো শহরগুলোতে। আমি যেমন বললাম যে অশরীরীরা একটা স্পেসিফিক জায়গাতে থাকতে পছন্দ করে এবং ওই জায়গায় অন্য কোনো মানুষের উপস্থিতি তারা একদমই চায় না। আবার দেখা গেছে কোনো রাতে যে মৃত লাশ দাফন কাফন করা অবস্থায় হয়তো সাইডে শুয়ে আছে, মানে এরকম আর কি, ওইখানে ওই জায়গাটা খুব দূষিত ছিল আর কি। তো এখন যখনই বলছে যে আমাকে নিয়ে চল, তুমি আমি এত মানুষ, তোমার বয়স অনেক বড়, তুমি আমাকে তুই করে কথা বলছো তুমি। তখন বলছে যে আমাকে কথা কম বল, আমাকে নিয়ে চল। বলছে না, আমি তোকে নেবো না। তখন কি করছে, উনি মানে হুন্ডাটা স্টার্ট দিয়ে, মানে ওকে বলছে তোকে আমি নিবো না, মানে গিয়ার দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই বাচ্চাকে পিছন থেকে বাইকটা মানে টেনে ধরেছে আর কি। হ্যাঁ, তো টেনে দেওয়ার ক্ষেত্রে বাইকটা নড়াতেই পারছে না, এত জোরে মানে পিক আপ মানে দিচ্ছে, গিয়ারও দিয়ে রেখেছে, কিন্তু ওভারটেক করে যেতেই পারছে না। পিছন থেকে এমন ভাবে টেনে ধরছে, মনে হয় যে কতজন মিলে টেনে ধরছে। পিছনে যখন চাই, তখন ওই বাচ্চাটি দাঁত বের করে হাসতেছে, যা চেষ্টা কর, তুই যেতে পারিস, যা। তখনও কিন্তু তার মানে ওইভাবে বুঝতে পারে নাই যে এটা কে, হ্যাঁ, যে কে হতে পারে, এটা কি বাচ্চা না আসলে অন্য কেউ হতে পারে। তার মাথায় কিন্তু এখনো মানে খেলে নাই, সে মানে ওইসব বিশ্বাসও করে না। আচ্ছা, মানে তখন পর্যন্ত তিনি ভাবছিলেন যে এটা হয়তো একটা ছোট বাচ্চাই, মানে একটু বেয়াদব ধরনের কোনো একটা বাচ্চা, হয়তো এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অসভ্য ছেলে, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি, আচ্ছা, তুই এত রাতে এখানে কেন। তো মানে এরকম মানে তাকে তো কথা বলছে, আমি দেখে নেবো, আমি চেয়ারম্যান, মানে এভাবে আমি তোকে দেখে নেবো, কেন কোথাও কার ছেলে তুই। হ্যাঁ, তো পরে নিচে নামার পরে যখন বাচ্চাকে ধরছে, বাচ্চা মানে জুড়ে একটা থাপ্পড় মারছে। হ্যাঁ, থাপ্পড় মারার পরে মানে বাচ্চার থাপ্পড়ে মানে এমন অবস্থা, মুখ বাঁকা হওয়ার মতো। তখন বুঝতে পারছে যে অবস্থা খারাপ। হ্যাঁ, তো কোনো রকমে বাইকটা ওখানে ফেলে দিয়ে মানে দৌড়। আচ্ছা, তখন উনি শিওর হলেন যে এটা কোনো বাচ্চা না, এটা একটা অশরীরী। এবং তার চোখ দুটো জলজল করে। আচ্ছা, পরবর্তী দেখছে চোখটা জলজল করে, এবং অনেক মানে চড় থাপ্পড় পিঠের মধ্যে অনেক মানে কিল ঘুষি এসব দিয়েছে। হ্যাঁ, পরে দৌড় মানে অনেক দৌড় মানে যেতে তার পাশেই মানে এমন ভাবে দৌড়ে গেছে, আমাদের রাজশাহীতে কিন্তু মাটির দুতলা বাড়ি থাকে, শামিল ভাই আপনি জানেন কি? হ্যাঁ, আমি জানি। মাটির দুতলা বাড়ি থাকে, সুন্দর করে মানে সিঁড়িটাও মাটির,
এবং সবকিছু মাটি, এবং সামনে একটা দোতলা বাড়ি। ওই দোতলা বাড়ির রহেদ না, ওইখানে বাড়ির পাশে যে রহেদ বলে জোরে চিৎকার দিয়ে মানে ডাক দিয়েছে যে রহেদ বলে পড়ে গেছে। তো সবাই বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে দেখে যে মানে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়েছে, শরীরটা ফুলা, গোটা শরীরটা ব্যথা, হ্যাঁ ব্যথা পেয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। কি হয়েছে? তো এই অবস্থায় বাচ্চা আমাকে কিভাবে ধরে মারছে, ওই বাচ্চা কার ছেলে, এই অবস্থা আমাকে ভীষণ তারা বুঝতে, এবং বাচ্চার মানে আমি বুঝতে পারছি না। তো তখন বুঝতে পারছে সবাই যে ওরা তো বাচ্চা না, এটা ওই ধরনের ঘটনা ওখানে ঘটে, ওই ধরনের ঘটনা ওখানে ঘটে, এবং অন্যটাও আলগা করে ফেলেছিল ওখানে ওকে সহ। এটাই ছিল ঘটনা। পরে সবাই মিলে ওকে নিয়ে গেছে, যাওয়ার পরে ওখানে কেউ নাই, বাইকটা শুধু ওখানে পড়ে আছে, আর কেউ নাই। পরে সবাইকে নেওয়ার পরে উনি অনেক দিন 15-20 দিন ধরে মানে চোখের নিচে কালো দাগ বা শরীরটা কালো অবস্থা ছিল এবং অনেক অসুস্থ ছিল। ট্রিটমেন্ট নিয়ে আস্তে আস্তে মানে ঠিক হয়েছে। জি, অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই, অসংখ্য ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য, এবং আশা করবো অবশ্যই শুনতে থাকবেন আমাদের সাথে। ওকে শামিল ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। সো আমরা শুনছিলাম আমাদের ওয়ান অফ দ্য ভেরি গুড লিসেনার্স, আমাদের বিদ্রোহী ভাইয়ের কাছ থেকে আমরা একটা ঘটনা শুনছিলাম। আপনাদের কাছ থেকেও যারা যারা এখনও ঘটনা বলতে যাচ্ছেন সেই সুযোগটা থাকছে ঘটনা বলার জন্য। 09642964964 এই নাম্বারটাতে কল করবেন। আমরা একটা ইমেল স্টোরি শুনবো, ইমেল স্টোরিটা শোনার পরে আবারও আমি ফোন কলে আপনাদের কাছ থেকে ঘটনা শুনবো। সো আমি চলে যাচ্ছি আরেকটা ইমেল স্টোরিতে। Bhoot night. আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জানি আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকার দলে, তাই আর জানতে চাইনি আপনি কেমন আছেন। আমি আব্দুল্লাহ আল আনি, আমার বাসা ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামে। শাফিন ভাই, আমি নিয়মিত ভূত নাইট শুনি। আমি যে ঘটনাটি বলবো তা আমার নিজের সাথে আজ থেকে 7-8 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমার পক্ষে ঘটনাটি স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই ভাই আমার ঘটনাটি যদি ভালো লাগে কাইন্ডলি আপনি পড়ে শোনাবেন। সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। বলে রাখা ভালো, আমি ছোটবেলা থেকেই বেশ সাহসী। আমার ছোটবেলায় ইচ্ছে ছিল আমি বড় হয়ে একটা সাইকেল কিনব। যতদূর মনে পড়ে, যখন 2য় শ্রেণী থেকে 3য় শ্রেণীতে উঠলাম তখন নিজের জমানো টাকা দিয়ে মাঝারি সাইজের একটা সাইকেল কিনলাম। মাঝে 5-6 বছর খুব ভালোই কেটে গেল। 2011 সালে আমি জেএসসি এক্সাম শেষ করে ওই বছরই কোরবানির ঈদের 2য় দিন আমার বাসার সবাই সিদ্ধান্ত নিলাম যে পাশের জেলা মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আমার নানুর বাসায় বেড়াতে যাব। ওই দিন আমাদের বাসায় আমার বড় খালা আসে। আমার আম্মু বলল, তাহলে আমরা সবাই একসাথে যাব। আমাদের বাসা থেকে নানুর বাসা পায়ে হেঁটে 6-7 কিলোমিটার হবে। আরেকটা কথা, আমার নানুর বাসায় যাওয়ার জন্য 2টি রাস্তা ব্যবহার করা যায়। একটা পায়ে হেঁটে বিশাল চরের বুক দিয়ে মেঠো পথ ধরে, দ্বিতীয় রাস্তাটা সাইকেল দিয়ে কয়েকটা এলাকার ভিন্ন ভিন্ন রাস্তা ঘুরে যেতে হয়। আমাদের রওনা দিতে দিতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। মাগরিবের আজান পড়ে প্রায় 20-25 মিনিট বাকি। মাগরিবের আজান পড়তে প্রায় 20-25 মিনিট বাকি। আম্মু খালা আমাকে তাদের সাথে যেতে বলল, কিন্তু আমার কাছে সাইকেলটা থাকায় আমি আমার সাইকেল নিয়ে যাব।
সবাই বলল, ঠিক আছে, যেহেতু আমরা পায়ে হেঁটে যাব, আমাদের যেতে দেরি হবে, যেহেতু তুমি সাইকেল নিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদের আগে পৌঁছাতে পারবে। এই বলে তাদের কাছে থাকা 2টি ব্যাগ আমার কাছে আমার সাইকেলে দিল। ব্যাগে কি আছে জানতে চাইলে বলল যে গরুর কাঁচা গোস্ত, দুধ, মাছ, পিঠা আর কিছু ফল আছে। আম্মু আর খালার বহন করতে কষ্ট হবে ভেবে আমি কিছু না বলে সাইকেলে করে রওনা দিব। তখনই আম্মু বলল যে সাবধানে যেও। আমি ঠিক আছে বলে চলতে শুরু করলাম। 10-15 মিনিট সাইকেলে চলার পর একটা বাজারে পৌঁছলাম। তখনও মাগরিবের আজান পড়তে 10 মিনিট বাকি। বাজারটার পাশে নদী, আর নদীটা পার হলেই ওপারে নানুদের জেলা। নদী পার হওয়ার পর যখনই সাইকেলে উঠব, হঠাৎ আমার শরীরটা কেমন যেন শিহরণ দিয়ে উঠল। কেন আমি কিছু বুঝতে পারলাম না। কিছু না ভেবে চলতে থাকলাম নির্জন জনমানব শূন্য কাঁচা রাস্তা ধরে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নামলে পেছনে দূরে ফেলে আসা বাজার মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান, আর চারদিক থেকে ঘিরে আসছে কালো অতশূন্য অন্ধকার। ঠিক আমি তখন বিশাল বাঁশ বাগানের ভেতরে রাস্তা ধরে ডানের মন নিব। আমি তখনও ভাবিনি আমার সাথে কিছু ঘটতে চলেছে। হঠাৎ আমার চোখ যায় বাঁশবাগানের বাম পাশের শেষ প্রান্তে। আমি খুব ভালো করে অন্ধকারে দেখতে পারছিলাম 7-8 ফিটের একটা মহিলার আকৃতির লাল পায়েরওয়ালা হলুদ শাড়ি পরা ঘোমটা দিয়ে আমার দিকে খুব দ্রুত আসছে। কিছুটা ভয় পাওয়ার পরও ভাবলাম মহিলাটি আমি যে রাস্তা ধরে যাচ্ছি সেও হয়তো এই রাস্তা দিয়ে কোথাও যাবে। কেন যেন ভয় পাবার পরও সাইকেল চালানো অবস্থায় ওই আকৃতিটার দিকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এমন সময় শাফিন ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলাটি খুব দ্রুত আমার পাশে আসার কিছু আগে আমার গায়ে হালকা গরম বাতাসের পরশ লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সাইকেলের কিছুটা সামনে দিয়ে সে চলে গেল, আর আমি দেখতে পেলাম মহিলাটার মুখ আর হাত ছিল না। তার পা ছিল বেশ মোটা আর লোমযুক্ত, অথচ মুখ না থাকা সত্ত্বেও ঘোমটা ঠিকই ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আমি সাইকেলের সহ ব্যাগগুলো নিয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে চারদিকে তাকিয়ে দেখলাম মহিলাটি কোথাও দেখা যাচ্ছে না। আমার উঠে দাঁড়াতে সর্বোচ্চ 3-4 সেকেন্ড সময় লাগলো। এর ভেতরে কি কোনো মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে? এতে আমার বোঝার কিছু বাকি রইল না। আমি বুঝতে পারলাম আমার সাথে এতক্ষণ যাবৎ যা ঘটল তা প্যারানর্মাল কিছু। আগেই বলেছি আমি বেশ সাহসী। আমি আর কিছু না ভেবে সাহস নিয়ে আল্লাহর নামে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিয়ে সাইকেল দ্রুত চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসি। আর ভাবি আমার ভয় পেলে হবে না, আমাকে অনেক দূর রাস্তা যেতে হবে। শাফিন ভাই ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, আমার সাথে পেছনের রাস্তাটা কি হলো এটা ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছি আর প্রচুর ঘামছিলাম। কিছুটা রাস্তা পেরিয়ে ছোট্ট একটা গ্রামে প্রবেশ করলাম। তখন বাজে রাত প্রায় 7:40, 7:45 মতো। গ্রামে এ সময়টা অনেক রাত। গ্রামের কোনো মানুষজন ওই সময় রাস্তায় ছিল না। চারদিক নীরব নিস্তব্ধ অন্ধকার। গ্রামটা থেকে আমার নানুর বাসা সোজা পশ্চিমে আরো 1 কিলোমিটারের মতো হবে। আর এই গ্রামের পর কোনো গ্রাম বা লোকালয় নেই, আছে শুধু বিশাল চরের ভিতর একটা সরু রাস্তা। এক রাস্তার ওই রাস্তা ধরে আমাকে একা চলে নানুর বাসায় পৌঁছতে হবে। গ্রামে ঢোকার 2-3 মিনিট পর দুটা পুরাতন বাধাই করা কবরের পাশে এসে আচমকা আমার সাইকেলের চেইনটা পড়ে যায়। একটু আগেই দেখলাম পুরো রাস্তাটা শুনশান ফাঁকা, আর যখন সাইকেলের চেইন লাগালাম
তখনই কুকুরের সমান হবে এমন বিশাল একটা বিড়াল, যা কিনা আমার জীবনে আমি কখনো দেখিনি। বিড়ালটা তার দুটি অস্বাভাবিক বড় এবং লাল চোখ আমার ডান পাশে কবরের কাছ থেকে উঠে আমার সাইকেলের ডান পাশে ঝুলিয়ে রাখা যে ব্যাগটায় কাঁচা মাছ আর গরুর গোস্ত ওই দিকটাকে এগিয়ে আসছে। এটা দেখে আমার বুঝতে দেরি হয়নি। আমি ওখানে আর এক মুহূর্ত দেরি না করে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে শুরু করি। আর খুব দ্রুত চালানোর কারণে খুব ক্লান্ত বোধ করায় বেশ কিছু দূরে যাবার পর বিশাল বড় খুব মোটা পুরাতন আর একটা আম গাছের কাছে দাঁড়াতেই পেছনে তাকিয়ে দেখি আমার থেকে পেছনে প্রায় ৩০-৩৫ মিটার দূর থেকে ৭-৮ ফিট লম্বা একদম সাদা কাপড় পরা মানব আকৃতির একটা অবয়ব মনে হচ্ছিল আমাকে ধরার জন্য দৌড়চ্ছে আর হাতের ইশারায় ডাকছে। এসব দেখে আমি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কাদা উঁচু নিচু রাস্তা দিয়ে সাইকেল চাললাম। আর ওই সময়টা আমার ভিতর হয়তো আমি ছিলাম না। কোনো এক সময় নানুর বাসার উঠোনে এসে সাইকেল সহ আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে শাফিন ভাই, তখন আমার পাশে আমার আম্মু, বড় খালা সহ নানুর বাসার সবাই ছিল। আম্মু আমাকে বলল, তোমার কি হয়েছিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সবকিছু বিস্তারিত জানানোর পর আমি জানতে পারলাম শাফিন ভাই, আমার আম্মু এবং বড় খালা আমার আসার মিনিট ২০ আগে আমার নানুর বাসায় এসেছে। এটা কি করে সম্ভব? যে জায়গায় আমি তাদের আসারও প্রায় ৪০ মিনিট তো আগে আসবই। আমি এখনো সেটা মেনে নিতে পারি না। পরে আমাকে আমার আম্মু সহ সবাই ভয় পাওয়ার জন্য ঝাড়ফুঁক করলো। ওই রাত থেকে পরের দিন পর্যন্ত আমার খুব জ্বর ছিল। পরে আমি সুস্থ হই। আর আমার নানু সবাইকে জানালো যে ওই গোধূলির সময়, যাকে আমরা সবাই কালী সন্ধ্যা বলি, ওই সময় আমার একা কাঁচা গোস্ত, মাছ, পিঠা এসব আনা ঠিক হয়নি। কারণ এ সময় খারাপ ভূত, পেতনি, জিন এরা চলাচল করার জন্য উত্তম সময়। আমি হয়তো ওই সময় তাদের চলার পথে বাধা দেওয়ায় বা আমি বাধা পড়ার তাদের অসুবিধা করায় খারাপ কোনো জিন আমার ক্ষতি বা আমাকে মারার জন্য পিছু নিয়েছিল। নানু আরো বলল যে আমি ভালো করেছিলাম শেষবার তাদের ডাকে সাড়া না দিয়ে সাহসিকতার সাথে ওই জায়গা থেকে সরে আসায় প্রাণে রক্ষা হয়। তা না হলে আমার প্রাণটাই চলে যেতে পারত। এই ঘটনাটি হয়তো অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে। যাদের সাথে এমনটা ঘটে তারাই এটার মর্মতা বুঝতে পারবে। শাফিন ভাই, এটাই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার সংগ্রহে আরও ঘটনা আছে, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ইমেইল করেছেন অনিক আহমেদ রাজ। ধন্যবাদ অনিক আহমেদ সহ যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি আদিবা বলছি। আদিবা অলরেডি অনেকগুলো টেক্সট করেছেন গাজীপুর থেকে, তিনি? জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। সো আমরা আদিবার ঘটনাটা শুনবো। জি ভাইয়া, আমার গল্পটা হচ্ছে কি, আমার খালাতো বোনকে নিয়ে, ওর বয়স মাত্র 7 বছর। এখন ওরা আর আমরা একসাথে বাড়ি কিনেছি, মানে জমি কিনেছি, ওখানে বাড়ি করেছি। এখন ওখানে সামনে আমার খালু মসজিদ, মানে ওনাদের একটা মসজিদ, ওখানে উনি ইমামতির কাজ করে। এখন ওই মসজিদটাকে নিয়ে অনেক ঘটনা আছে শুনছি আমি। মানে মানে ওখানে আবার খালু আবার হাফেজ, মানে যারা হাফেজ পড়ে, মানে হাফেজ সেই ভাইয়ারা পড়াশোনা করে ওখানে। তো তাই তাদের নাকি বিভিন্ন সময় জিনেরা বা কি অবয়ব কিছু একটা নদীর পাড়ে বা যে কোনো জায়গায় গাছের উপরে মানে রাইখা দেয়। মানে একা ঘুমায় না কোনো সময়। অলরাইট, তার মানে সেখানে একটা হেফজ মাদ্রাসা রয়েছে যেখানে হাফেজি পড়ানো হয় এবং সেখানের ছাত্রদের আমার খালামণিরাও মাদ্রাসা চালায়, মানে আমাদের 8টা রুম তো, তাই ওখানে খালামণিরা মাদ্রাসা চালায়। মানে একদিন আমার খালাতো বোন, ছোট বোন, মানে ওরা আর কি মানে একসাথে চলো, মানে সবসময় বাইরে খেলে তো, তাই একবারে
ওরা একবার বাইরে খেলতে গেছিল, পরে রাতের বেলা তো অনেক কান্না করতো, বড় মেয়েটা খুব কান্না করতো, বলতো কি সাইমা খালামণি, মানে ও খালামণি আবার ওকে খুব বকতো, পড়া পারতো না দেখে। পরে খালামণি বকতো, তারপরে রাতের বেলা ও ঘুমের মধ্যেও বলতো যে ফাইমা খালামণি আমাকে মারতেছে, এই করতেছে সেই করতেছে, ফাইমা দেখেছে। তারপরে একদিন রাতের বেলা আমি, ও আর আমার ফাতেমা খালামণি ঘুমাইছিলাম। তারপরে ও রাতের বেলা উঠে যাইতেছিল, আমি আবার রাতের বেলা পাশটা হতে চোখ খুলে রাখছিলাম, মানে ঘুমাই নেই, দেখি ও উঠে জানি গেট খুলে জানি কোথায় যাইতেছিল। পরে ওকে আমি ধরছি, পরে ও চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে, চিল্লাপাল্লা শুরু করে খালামণি উঠছে, পরে উঠে ওকে ধরছে, তাও ওর চোখ বন্ধ করে চিল্লাপাল্লা করতেছে আর বলতেছে কি যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল, আমার বাঁচাও। পরে লাইটার এসে পরে ওকে আমি একটা থাপ্পড় দিয়েছি, থাপ্পড় দেওয়ার পরে মানে আমি আবার একটু মারিনি ওকে, থাপ্পড় দিয়ে পরে একটু ভয়, মানে চোখ খুলে একটু ভয় ভয় পাইতেছে। পরে ওকে ওর মা বাবার কাছে দিয়ে আসা হয়েছে, মানে ওর খালামণি আবার অন্য রুমে এসেছিল ওর মা, পরে ওর কাছে দেওয়া হয়েছে। তারপরে ডিস্টার্ব করছে মেয়েটা, তারপরে এভাবে চলতে যাইতেছে, দিন যাইতেছে। পরে একদিন আমার খালুর ভিডিও, মানে আমার খালুর মাস্টার যিনি, ওনার কাছে নিয়ে গেছে উত্তরা। তারপরে উনি বলছে কি যে ওকে নাকি একটা দিন আসর করতে চাইছে, মানে দুই থেকে মানে জ্বালাইতেছে, ওকে বিরক্ত করতেছে। তারপরে বিরক্ত করার কারণে ওকে নাকি হুজুর আয়নার মধ্যে বন্দি করছিল, এবং কিছু কি ছিল 21 দিন, মানে পানি পড়া তাবিজ 21 দিন চালানোর জন্য বলছিল এক রুমে। তারপরে মোটামুটি 21 দিন পরে আবার কয়েকদিন কান্না করছে, কান্না করার পরে মোটামুটি ইনশাল্লাহ এখন সুস্থ আছে। তাই এই ছিল আমার ঘটনা। অলরাইট, সো আদিবা অনেক অনেক ধন্যবাদ, আপনি এত রাত পর্যন্ত শুনছিলেন। আরেকটা গল্প আছে আমার মাকে নিয়ে, এখন কি বলবো নাকি পরে? আমি পরবর্তীতে যে কোনো একটা সময় পরবর্তী এপিসোডে আপনি আবারও ফোন করবেন, আবারও আপনার কাছ থেকে ঘটনা শুনবো, এবং চাইলে আপনি কিন্তু ঘটনাটা আমাকে লিখেও পাঠিয়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ আদিবা। থ্যাংক ইউ। সো আমরা শুনছিলাম আদিবার কাছ থেকে তার ঘটনাটা। আপনিও চাইলে আপনার ঘটনাটা বলতে পারবেন, শেয়ার করতে পারবেন ওভার দ্য ফোন কল সরাসরি। এই প্রথমবারের মতো কোনো রেডিও স্টেশনে আসলে আমরা ভয়ের ঘটনাগুলো শুনছি আপনাদের কাছ থেকে। সো সেটা চলতে থাকবে। আমি আরেকটা ইমেল স্টোরিতে চলে যাব, এবং এই ইমেল স্টোরির মধ্য দিয়ে আসলে আজকের মূলত এটাই শেষ ঘটনা, ইমেল স্টোরি। সো আমি চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। এই ঘটনাটি আসলে আমাকে আপনাদের সবার প্রিয় RJ মিম পাঠিয়েছে। তার দুলা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং ঘটনাটি তিনি যখন বলছিলেন ও তার কথা মতোই আসলে লিখছিল, অর্থাৎ RJ মিম ঠিক সেভাবেই তিনি যা বলছিলেন তার ভাষাতেই ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছে। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি এখন বলবো। এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের একটা গ্রামে। আমাদের গ্রামের নাম গরুই। আপনারা সবাই জানেন যে কিশোরগঞ্জ হাওর অঞ্চলের দেশ। বছরের একটা নির্দিষ্ট সময়ে এখানে হাওরের পানিতে ভরে যায়। তখন আমাদের নৌকায় এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত করতে হয়। আমাদের গৃহস্থের বাড়ি একেবারেই এক বাড়িতেই প্রায় 7-8টা পরিবার, এবং এখানেই রয়েছে আমাদের পারিবারিক মসজিদ। মসজিদ থেকে আমাদের বাড়ির দূরত্ব 5-7 মিনিট হেঁটে যেতে হয়। মসজিদের পরেই একটা ছোট গলি পার হয়েই 3টা বড় বড় পুকুর রয়েছে। পুকুরগুলো আমাদের বাড়ির পুকুর। এগুলো পার হয়েই আমাদের বাড়ি যেতে হয়। আগে গ্রামে প্রায় লোডশেডিং হতো, আর এ সময় আমরা ছেলেরা কেউ ঘরে থাকতাম না, হয় উঠোনে না হয় নৌকায় করে বসে থাকতাম, হাওরে নৌকায় করে বসে থাকতাম। একদিন রাত্রেবেলা, সেদিন লোডশেডিং হয় যথারীতি। আমরা সবাই যে যার মতো বাইরে বেরিয়ে গেলাম। আড্ডা দেওয়ার পরে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, এবং ফেরার পথেই ঘটেছে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে একসাথে আসছিলাম। ওদের বাড়ি একটু আগে হওয়ায় ওরা আগেই চলে গেল। কিছুদূর হাঁটতেই সেই মসজিদ পার হওয়ার পরেই বড় বড় 3টা পুকুর। প্রথম পুকুরটার কাছে যেতেই পুকুরে খুব বড় রকমের মাছ লাফ দিলে ঠিক যে রকম আওয়াজ হবে এরকম একটা আওয়াজ হলো। পেছনে ফিরে দেখলাম, ঠিক কিছু বুঝতে পারলাম না। প্রথম পুকুর পার হলাম, তখন আমার ভয় লাগেনি।
প্রথম পুকুর পার হয়ে আমরা আমার দ্বিতীয় পুকুর পাশ দিয়ে হাঁটছিলাম। ঠিক একই শব্দ পরপর দুবার পেয়েছি এবং এবার শব্দটা আরো কয়েক গুণ জোরে। তখন আমার মনে একটু খটকা লাগলো। তারপরে পার হওয়ার পরেই হাতের বামে শেষ পুকুরটি, তখনও আমার অতটা ভয় লাগেনি, কিন্তু মনে একটা খটকা লেগে যায়। অনেক কিছু ভাবতে থাকি। হাঁটতে হাঁটতে ভাবলাম পুকুর ঘাট থেকে হাত পা ধুয়ে ঘরে ঢুকি। আমি সেদিন ঘাটে নামলাম আর ভাবছি কি হচ্ছে আমার আশেপাশে, কেউ কি আছে? আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম। বলে রাখি ওই সময় ছিল শীতকাল। শীতের ঠিক পৌষের মাঝামাঝি সময়ে বাইরে থাকার কথা কারো নয়। ঘাটের ঠিক শেষ সিঁড়িটায় যখন আমি পা রাখলাম, দেখলাম সিঁড়িতে কেউ একজন বসে আছে। আমি মনে একটু সাহস পেলাম। একজন লোক পেয়েছি, অন্যদিকে ঘুরে রয়েছে। কিন্তু সেই লোকটাকে যখনই ডাক দিতে যাব, দেখলাম লোকটা খালি গায়ে। এই শীতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খালি গায়ে বসে থাকার কথা না। তার গায়ের রং কুচকুচে কালো। আমি তখন ডাক দিতে পারিনি। আমি এবার সত্যি ভয় লাগলো। বড় কথা, এই গ্রামে আমাকে চেনে না এমন মানুষ খুব কম রয়েছে, অথচ এই লোকটি সেখানে বসে রয়েছে, সে আমাকে ডাকছে না। আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট ধরে আমি বুঝতে পারছি না আমি কি করব এই মুহূর্তে। ঠিক সেই সময়টাতেই ঘুরে তাকালো আমার দিকে সে। এত বিভৎস দেখতে লোকটা আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। মনে হচ্ছে আমার জন্যই সে অপেক্ষা করে রয়েছে, এখনই আমাকে ছিঁড়ে খাবে। এক মুহূর্ত দেরি না করে আমি উঠে দৌড় দিলাম। পুকুর পাড়ের ঠিক শেষ কর্নারে গিয়ে আমি যখন পেছনে ফিরলাম, লোকটিকে আর দেখতে পেলাম না। আমি তারপরে ফ্ল্যাশ লাইট দিয়ে লোকটাকে দেখার চেষ্টা করি, তখন কেউ ছিল না। ঠিক ওই সময়টাতে মাছ লাফিয়ে ওঠার শব্দটা আমি আবারও পাই। এরপর আমি আর পেছনে তাকাইনি, দৌড়ে গিয়ে আমার ঘরে চলে যাই। এই ঘটনাটি ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আপনাদের প্রিয় আরজে মিম। অনেক ধন্যবাদ। ওর দুলা ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আপনিও চাইলে আপনার আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার বন্ধু বান্ধব কারোর সাথে, আপনার প্রতিবেশী কারোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot964@gmail.com, BHOOT964@gmail.com এই ঠিকানা। এছাড়াও ভূত নাইটের ফেসবুক পেজে এবং আমার ফেসবুক পেজ আরজে শাফিন, সেখানে ঘটনা পাঠাতে পারেন। অনেক ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত জয়েন করেছিলেন। রেজাউল ইসলাম ফরহাদ, আশিকুল টাঙ্গাইল থেকে ছিলেন, সানাম খান ছিলেন ভূত নাইটের বিরাট ফ্যান, তাওহিদা সুমির ছিলেন, শিহাব আহমেদ, আরও অনেকেই জয়েন করেছিলেন। সবার যাদের যাদের নাম পড়লাম, যাদের কমেন্ট পড়া হয়নি, আসলে আপনাদের কমেন্টগুলো আমি পরবর্তী এপিসোড করার আগে অবশ্যই একবার পড়ে ফেলি, বিকজ আপনাদের মতামতগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করি আপনাদের মতামতটা নিয়ে পরবর্তী এপিসোডটা সাজানোর জন্য, যাতে করে আপনারা এই শুক্রবার রাতের যেই ভয়ের স্বাদটা আসলে পেয়ে থাকেন ভূত নাইটের মধ্য দিয়ে, সেটা কোনো অংশে আসলে কম না হয়, কোনো অংশে ঘাটতি যেন না থাকে। অবশ্যই সবাই সতর্ক থাকবেন এই সময়, যেহেতু লকডাউন চলছে। আবারও একবার অনুরোধ করব, সবাই মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, নাক মুখ চোখে হাত দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার আপনজনের কথা মাথায় রেখে একদম সবসময় আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা নতুন একটা সুস্থ পৃথিবীর জন্য সবাই অপেক্ষা করব। ডু ফলো আস অন ইনস্টাগ্রাম, 96.4 স্পাইস এফএমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানে আপনি কিন্তু ঘটনা পূর্ববর্তী এপিসোডগুলো শুনে ফেলতে পারেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ফলো মি, আমার ফেসবুক পেজ আরজে শাফিন, সেটা অবশ্যই ফলো করবেন, RJ_SHAFIN। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছে যাকে আপনি দেখতেই পাচ্ছেন না।